আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করছি। হ্যাঁ, ফার্স্ট ক্লাস অফ বায়োফিজিক্স। এবং হুম এবং আমি প্রথমেই যেই জিনিসটা বলতে চাই সেটা হলো যে বায়োফিজিক্সের কিন্তু মানে বায়োফিজিক্সে মাস্টার্স করা যায়। আর বায়োফিজিক্সের রিসার্চের স্কোপটা খুবই ভালো আছে এবং বায়োফিজিক্সের কেরিয়ারটাও খুবই ভালো, যদিও প্রসপেক্টটা মেনলি বিদেশের দিক থেকেই ভালো। মানে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি স্কোপটা একটু কম, কিন্তু বিদেশ যাওয়ারও প্রচুর সুযোগ আছে, আর বিদেশে মানে জব অপরচুনিটিটাও খুবই ভালো। এখন তো বেসিক্যালি বায়োলজিরই যুগ, মানে মেডিকেল ফিজিক্স বল বা বায়োফিজিক্স এই জিনিসগুলোর খুবই প্রচলন। যদিও মেডিকেল ফিজিক্স আর বায়োফিজিক্স আলাদা জিনিস, মেডিকেল ফিজিক্সটা তো পুরোটাই মেডিকেল ফিল্ডে ফিজিক্স যতটা লাগে ততটা, বায়োফিজিক্সটা তার থেকেও অনেক বেশি ব্রড। ঠিক আছে, তো আজকে আমরা প্রথমে একটু এটা দেখি যে বায়োফিজিক্স ব্যাপারটা এক্স্যাক্টলি কি, বা এটা মানে এখানে আমরা এক্স্যাক্টলি কি স্টাডি করব। ঠিক আছে, তো প্রথম কথাটা হচ্ছে যে বায়ো আর ফিজিক্স বা বায়ো আর কেমিস্ট্রি এই কনসেপ্টটা কেন আসে। তো আমি একটা ফেমাস কোটেশন এখানে ইনক্লুড করেছি। ও, এটা শুরু করার আগে তো আমি একটা অন্য জিনিস বলতাম, সেটা হচ্ছে আজকে আমি তোদেরকে গ্রুপে স্টাডি গাইড বলে একটা জিনিস পাঠিয়েছি। ওইটা হচ্ছে কোনো একটা বই থেকে সবকিছু পাওয়া যাবে না। ঠিক আছে, সেই জন্য প্রথমে যেটা করবি সেটা হচ্ছে তোরা লাইফ সায়েন্স অলরেডি যেটা পড়েছিস, এনসিইআরটি টেক্সট বুক তো তোরা পড়িসনি, দিল্লি বোর্ডের স্টুডেন্টরা এটা পড়ে। তবে এনসিইআরটি টেক্সট বুক অনলাইনে পিডিএফ পাওয়া যায়, যাক সেটা লাগবে না। তোরা নিজেরাই যা লাইফ সায়েন্স পড়েছিস একটু সিলেবাসটা দেখবি, মানে ওই ধরনেরই, মানে সিলেবাসের অনেক কিছুই তোরা আগে অলরেডি পড়েছিস, তো সেইগুলো একবার একটু দেখে নিবি, তাহলে এটা সুবিধা হবে। আর মেনলি যেই বইতে তোরা প্রায় সবকিছু পাবি সেটা হচ্ছে এই যে রব ফিলিপসের একটা বই আছে। অ্যাকচুয়ালি দুটো বই আছে, রব ফিলিপস আর হার্ভে লডিশ। তবে এইবার তো একটু সময় কম আছে, ফলে দুটো বই না দেখলেও চলবে, শুধু রব ফিলিপস দিয়ে আশা করি ম্যানেজ হয়ে যাবে। তো দুটোরই আমার কাছে ইবুক আছে, সেটা আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, সাইজটা খুব বড়। আর মেনলি রব ফিলিপসের বই ছাড়া আর এখানে একদম তোর সিলেবাসের টপিক ওয়াইজ কোন বই কোন চ্যাপ্টার কত পেজ নাম্বারে পাওয়া যাবে সেগুলো পুরোটা আছে, বলে এমনি পড়তে প্রবলেম হবে না। বেশিরভাগই রব ফিলিপসের বই, কিছু হচ্ছে টেক্সট বুক, এইচএস এর টেক্সট বুক, আর কিছু কিছু টপিকের স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দেবো, মানে যেগুলো যেমন এখানে লেখা আছে সাপ্লিমেন্টারি মেটেরিয়াল কম্পাইলড বাই দেবলীনা দাস, সেইগুলো আমি তোদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, সেইগুলো ওইখান থেকে পড়বে। ঠিক আছে, তো এই স্টাডি গাইডটাই পুরোটা ফলো করতে হবে, কেননা এইটা ফলো করেই মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজে বায়োফিজিক্স আছে তারা সবাই আর কি এইটা ফলো করেই পড়াচ্ছে। তো এই স্টাডি গাইডটা ফলো করবি। আর আর কি, আর কিছু না, আরে বইটা আমি পরে দিয়ে দেবো ক্লাসটা হয়ে গেলে। ঠিক আছে, তো চার্লস ডারউইন একটা কথা বলেছিলেন যে অল অবজারভেশন শুড বি ফর অর এগেনস্ট সাম ভিউ ইফ ইট ইজ টু বি অফ এনি সার্ভিস। যে কোনো অবজারভেশন যদি আমাকে কাজে লাগাতে হয় তাহলে সেটা কোনো একটা ভিউর সাপোর্টে হওয়া উচিত বা সেটার এগেনস্টে হওয়া উচিত। অবজারভেশন অর্থাৎ ডেটা, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। মানে লাইফ সায়েন্সে তোরা এইচএস লেভেলে যেটা পড়তিস সেখানে কিন্তু ডেটা জিনিসটার খুব একটা গুরুত্ব ছিল না। মানে ডেটা বলতে আমরা মেনলি ফিজিক্সের অবজারভেশন বা ফিজিক্স বা কেমিস্ট্রির এক্সপেরিমেন্ট গুলোই বুঝি, যেখানে আমরা একটা এক্সপেরিমেন্ট করি, তার একটা অবজারভেশন থাকে, আমরা একটা টেবিল বানাই, বানিয়ে আমরা ডেটা লিখি। তো লাইফ সায়েন্সে আমরা কিন্তু কোনোদিনই ডেটা বলতে যেটা বোঝে সেটা কিন্তু আমরা এইচএস পর্যন্ত যা পড়েছি সেখানে আমরা কোনোদিন সেটা দেখি। কিন্তু বায়োফিজিক্স এই জিনিসটার উৎপত্তি এখান থেকেই, কেননা এখন বায়োলজির যা স্টাডি হয়, যা রিসার্চ হয়, সেগুলো কিন্তু সবগুলোই ডেটা ভিত্তিক। এবং বর্তমানে আমাদের হাতে অ্যাকচুয়ালি প্রচুর গুচ্ছ ডেটা আছে, যেগুলোর একটা প্রপার অ্যানালিসিস করার জন্যই বায়োফিজিক্সও পড়া হয় এবং বায়ো কেমিস্ট্রিও পড়ানো হয়। ঠিক এক্স্যাক্টলি যেমন টাইকো ব্রাহে এবং কেপলারের ব্যাপারটা এক্স্যাক্টলি যেটা ছিল, এটা তো তোরা জানিস, এটা আমি নিশ্চয়ই আগে বলেছি যে টাইকো ব্রাহে অ্যাকচুয়ালি যেটা করেছিলেন, খালি চোখে, মানে টাইকো ব্রাহে কেপলারের অনেক আগের লোক, তো উনি হচ্ছে দিন রাত শুধু টেলিস্কোপ চোখে লাগিয়ে বসে থাকতেন, তারপরে আকাশে কোথায় কার কি পরিবর্তন হলো, কোন তারা কোথায় মুভ করলো বা প্ল্যানেট কি দেখা যাচ্ছে না যাচ্ছে, উনি শুধুমাত্র মানে মাপতেন আর লিখতেন, মানে জাস্ট
মেজারমেন্ট করে ডেটা কালেকশন ছাড়া টাইকো ব্রাহের কিন্তু আর কোনো মানে কাজ নেই। ডেটা কালেকশনটাই ওনার কাজ, এবং সেটা প্রচুর ডেটা, মানে এতটাই প্রচুর ডেটা যে ওরকম যে কোনো একটা লাইফ টাইমে কালেক্ট করা যায় সেটা তখন লোকে ভাবতেই পারতো না। তো ওটা ওনার একটা বিশাল বড় কৃতিত্ব, কিন্তু উনি ডেটাগুলোর মধ্যে কোনো প্যাটার্ন মানে আবিষ্কার করতে পারেননি। মানে র্যান্ডামলি প্ল্যানেটের বিভিন্ন মোশন, এতটা সময় এখানে আছে, অতটা সময় ওইখানে আছে, 1 বছর পরে সেইখানে গেল, সেটা ঠিক আছে, কিন্তু তার মধ্যে কোনো একটা যে রুল ফলো করছে, সেই ডেটার মধ্যে যে একটা প্যাটার্ন আছে, কোটি কোটি সংখ্যা, তার মধ্যে যে একটা প্যাটার্ন আছে, সেটা কিন্তু টাইকো ব্রাহে কিছু মানে বলতে বা বুঝতে পারেননি। তো সেটার মধ্যে যে প্যাটার্নটা আবিষ্কৃত হলো, সেটা কেন হলো? কেননা কেপলার একটা মডেল ডেভেলপ করলেন, সেই মডেল দিয়ে উনি ডেটাগুলোকে স্টাডি করলেন বা ডেটাগুলোকে মডেলের মধ্যে ফেললেন, এবং তার ফলে সেখান থেকে বেরিয়ে এলো কেপলারের ল। যেমন একটা ল হচ্ছে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ। ঠিক আছে, তো এক্স্যাক্টলি এই ঘটনাটা যেইভাবে হয়েছিল ঠিক সেভাবেই লিভিং অর্গানিজম, প্রাণী, উদ্ভিদ, এদের ক্ষেত্রেও ফিজিক্সে যেভাবে যা হয়েছিল, কেমিস্ট্রিতে যা হয়েছে, ঠিক সেই জিনিসটাই লিভিং অর্গানিজমের ক্ষেত্রেও হবে। এবার কয়েকটা প্রিলিমিনারি কনসেপ্ট একটু ক্লিয়ার করতে হবে। যেমন মডেল বলতে আমরা কি বুঝি? যে কোনো any good model has to overlook some of the complexity and details in order to generate an abstraction that is simple enough. ফিজিক্স পড়তে গিয়ে তোরা দেখেছিস যে প্রচুর জিনিস ইগনোর করা হয়। সব থেকে বড় উদাহরণ হচ্ছে যেটা এখন চলছে সেম 6 এর ক্লাসে, সেটা হচ্ছে যে কোনো কিছু হলেই আমরা মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমরা যা ক্যালকুলেশন করেছি, ফার্মি ডিরাক, বোস-আইনস্টাইন, যাই করে থাকি, সবসময় আমরা কার উপর ক্যালকুলেশনটা করি? আইডিয়াল গ্যাস। ঠিক আছে, গ্যাস অফ ইলেকট্রনস, এটা কালকেই আমি বলছিলাম ক্লাসে। গ্যাস অফ প্রোটনস, মানে গ্যাস সবসময় আমরা গ্যাস দিয়ে করি। কেন? কারণটা কি? কারণ গ্যাস বলতে আমরা বোঝাই নন ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলস। ঠিক আছে, যেমন মনে কর কপারের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে। এবার যে মানে ফ্রি ইলেকট্রন গুলো যে মুভ করছে, তো এবার তাদের মধ্যে কি ইন্টারাকশন নেই? অবশ্যই ইন্টারাকশন আছে, ওরা একে অন্যকে মিউচুয়ালি রিপেল করছে, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। কিন্তু যখন আমরা কপারের কন্ডাক্টিভিটি স্টাডি করি, ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স যখন অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমরা ফ্রি ইলেকট্রন গ্যাস ধরে নিই, অর্থাৎ আমরা ওদের মিউচুয়াল রিপালশনটাকে ইগনোর করি। এটাকেই বলা হয় অ্যাপ্রক্সিমেশন। আমরা যেমন কলেজে পড়ার সময় মজা করে বলতাম যে ওই তো কিছু একটা অ্যান্সার মিলছে না, কিছু একটা অ্যাপ্রক্সিমেট করে দিলেই হবে, ধরে নিলাম, ধরি। তো এটা কিন্তু মানে মডেল বলতে অ্যাকচুয়ালি এটাই বোঝায় যে থিওরিটাকে একটু সিম্পল করতে হবে, সেই সিম্পল করার জন্য খুব বেশি জটিল ডিটেলস সেগুলো আমাকে বাদ দিতে হবে। সেটা ফিজিক্সের প্রবলেমেও তাই, কেমিস্ট্রির প্রবলেমেও তাই, এবং বায়োলজিক্যাল প্রবলেমেও তাই। কমপ্লিকেটেড ডিটেলটা বাদ দিতে হবে যাতে আমি আইডিয়াটা সহজে বুঝতে পারি। কারণ আমাকে জিনিসটা ফিজিক্যালি বুঝতে হবে, কিছু একটা অঙ্ক করলাম পাতার পর পাতা, সেটা তো ইম্পর্টেন্ট না। মানে আমাকে ফিজিক্যালি আইডিয়াটা বুঝতে হবে যাতে সেই আইডিয়ার উপর বেস করে আমি ফার্দার আরো কিছু মানে বুঝতে পারি, মিস্ট্রি, আরো কোনো মিস্ট্রি আমি সলভ করতে পারি। কিন্তু এবার বাদ দিতে গিয়ে আবার এমন বাদ দিয়ে দিলাম যে সেই মডেলটা কোনো কাজে লাগছে না। কাজে লাগা অর্থাৎ মিনিংফুল প্রেডিকশন করতে হবে। এটা তো আমরা জানি যে একটা ল তখনই সাকসেসফুল ল যখন সেটাকে ইউজ করে আমি কোনো একটা আননোন জিনিস সম্পর্কেও কিছু একটা বলতে পারি। তো আমি মডেলটা তৈরি করার সময় ডিটেলস বাদ দিতে গিয়ে এমন বাদ দিয়ে দিলাম যে মিনিংফুল প্রেডিকশন করতে পারছি না, ওইটা করলে তো হবে না। তাহলে ওকে অ্যাটলিস্ট কিছু রিয়েলিস্টিক ডিটেলস রাখতে হবে। তাহলে একটা মডেল তখনই গুড যদি সেটাতে খুব কম কিছু না থাকে এবং খুব বেশি কিছুও না থাকে। আর্ট অফ মডেল বিল্ডিং
lies in striking a proper balance between too little detail and too much. ঠিক আছে, মানে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো আর কি বায়োফিজিক্স পড়ার ক্ষেত্রে। বায়োলজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে মডেল বিল্ডিং এর সময় যেগুলো আমাকে মাথায় রাখতে হবে সেটা হলো বিভিন্ন বায়োলজিক্যাল প্রসেসের সাইজ, শেপ, বিভিন্ন প্রসেস মানে ধর ব্লাড সার্কুলেশন বা কোষে কোষে কিছু একটা কার্বোহাইড্রেট পৌঁছাচ্ছে বা মেটাবলিজম হচ্ছে, মেমোরি কিছু একটা মনে করার চেষ্টা করছি এবং মনে করতে পারছি, কিছু একটা ফিল করছি, এগুলো তো সবই বায়োলজিক্যাল প্রসেস। তো এদের ক্ষেত্রে যেগুলো যেগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে মডেল তৈরি করার সময় সেটা হলো প্রসেসের সাইজ, প্রসেসের শেপ, যেখানে হচ্ছে প্রসেসটা তার সাইজ তার শেপ, কতটা সময় ধরে হচ্ছে, টাইম এবং এনার্জি। এই জিনিসগুলো আমরা ওই যে ডেটা বলছি, ডেটা বলতে আমরা মেনলি এগুলো রেকর্ড করি বায়োফিজিক্সে, একটা বায়োলজিক্যাল প্রসেসের সাইজ, শেপ, টাইম এবং এনার্জি। এখানে তো তোদের প্র্যাকটিক্যাল নেই, কিন্তু প্র্যাকটিক্যালগুলো খুব ইন্টারেস্টিং। আমাদের যাদবপুরে বায়োফিজিক্সের ল্যাব ছিল, তখন আমরা গিয়ে গিয়ে দেখতাম, মানে খুবই সুন্দর আর কি ল্যাবগুলো, মানে প্রসেসগুলো একদম স্টাডি করা আর কি। আচ্ছা, তো কিছু এক্সাম্পল যে কিরকম ভাবে ডেটাগুলো, কি ধরনের ডেটা কালেকশন হয়। যেমন যারা জেনেটিক বায়োলজিস্ট তারা কি করে, তারা যে কোনো একটা কোষে, এই যেমন কোভিডের যে ভ্যাকসিন বেরিয়েছে, তো এটা তো এখন তো তোরা এটা মানে যারা একটু পড়াশোনা করেছিস তারা জানিস যে বেসিক্যালি জেনোম সিকোয়েন্সিং হয়েছে। মানে এই যে ভাইরাসটা, একটা যদি ওষুধ বানাতে হয় তাহলে তো আগে মানে শত্রুপক্ষকে তো আগে চিনতে হবে, তো ভাইরাসটার মধ্যে এক্স্যাক্টলি কি ধরনের জেনেটিক ডিজাইন আছে সেটা বুঝে তারপর সেটাকেই আর্টিফিশিয়ালি মানুষের বডিতে ঢুকিয়ে দিলে মানুষের বডি তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। এইটা হচ্ছে বেসিক্যালি ভ্যাকসিনেশন। তো এই যে জেনোম সিকোয়েন্সিংটা হয়েছে এটা তো জেনেটিক বায়োলজিস্টরা করেছেন। তো ডেটা কি ধরনের ডেটা নেওয়া হয়? কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ কথাটা খুব ইম্পর্টেন্ট। কোয়ান্টিটেটিভ ডেটার প্রশ্ন না এলে কিন্তু বায়োলজিতে ফিজিক্স কখনোই ঢুকতো না। মেজারমেন্ট অফ জিন এক্সপ্রেশন ইন লিভিং সেলস রিপোর্ট হাউ মাচ অফ আ গিভেন জিন there is at a given place at a given time। তার মানে আর এবং টি এর ফাংশন হিসাবে আমি একটা জিনের প্রেজেন্স বিভিন্ন পয়েন্টে বিভিন্ন টাইমে একটা কোষের মধ্যে জিনের প্রেজেন্সটা কতটা, সেটার আমি একটা কোয়ান্টিটেটিভ ডেটা মানে নেওয়া হয় এক্সপেরিমেন্টাল বায়োলজিতে। এটা মানে জেনেটিক বায়োলজিস্টদের জন্য। আবার মনে কর আমাদের খিদে পাচ্ছে বা নতুন কোষ ক্রিয়েট করতে হবে বা রিপ্রোডাকশন কিংবা কিছু একটা আমরা মনে করতে চাইছি বা আমরা কিছু একটা ফিল করছি, এগুলো কেন হয়? এটা হয় বিকজ অফ সিগন্যালিং মলিকুল। মানে ব্রেন তো ইনস্ট্রাকশনস পাঠায় বা কিছু একটা ইনফরমেশন রিসিভ করে, তো এগুলো কাদের মাধ্যমে করে? কিছু নির্দিষ্ট মলিকিউল থাকে যারা স্পেসিফিক্যালি ওই কাজটাই করে। ঠিক আছে, যেমন ধর এইটা তো খুব পপুলার এক্সাম্পল বা অনেক লেখালেখিতে ইউজ করা হয়, যে ধর কোনো একটা ক্রিকেট ম্যাচের, এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, সেটা নিয়ে একটা রিপোর্ট লেখা হচ্ছে, সেখানে বলে যে অ্যাড্রিনালিন নিঃসরণ। ঠিক আছে, মানে ক্রিকেট ম্যাচটা এমন ছিল যে অ্যাড্রিনালিন ক্রিয়েট করছিল আর কি অডিয়েন্সের মধ্যে। তো তাহলে অ্যাড্রিনালিন হচ্ছে আমাদের এক্সাইটমেন্ট রিলেটেড, এক্সাইটেড হলে আমাদের যা বাইরের থেকে যা ফেনোমেনা দেখা যায়, লোকের ঘাম হয়, হার্টবিট বেড়ে যায় ইত্যাদি, সেগুলো কিন্তু কেন হয়? বিকজ অফ সিগন্যালিং মলিকিউল কল্ড অ্যাড্রিনালিন। তাহলে এই যে হার্টবিট বাড়াতে হবে, ঘাম দেবে, এই ব্যাপারটা, এই ইনস্ট্রাকশনস ব্রেন থেকে একটা সিগন্যালিং মলিকিউলের মাধ্যমে আমাদের মাসেলে এসে পৌঁছাচ্ছে। সেই সিগন্যালিং মলিকিউলের নাম হচ্ছে এক্ষেত্রে নাম অ্যাড্রিনালিন। এরকম আরো অনেক আছে, সেরোটোনিন আছে, আরো নানান রকম আছে, সেটা পরে পড়াবো। তো এই ধরনের জিনিসপত্র যদি কেউ স্টাডি করে বা কিছু এক্সপেরিমেন্ট করে, তাহলে ও কি মেজার করবে? ও বিভিন্ন সেলুলার রেসপন্স মেজার করবে, যেমন গ্রোথ, যেমন ডিএনএ রেপ্লিকেশন,
মানে যে কোনো এই যে একটা শিশু সে যে ছোট থেকে বড় হচ্ছে, এটা তো অবভিয়াসলি ডিএনএ রেপ্লিকেশনই হচ্ছে। মানে আমি ছোট থেকে বড় হয়েছি, কিন্তু আমার হাতটা আমার হাতেই আছে, মানে আমার হাতটা অন্য কোনো লোকের হাতের মতন দেখতে হয়ে যায়নি। তার কারণ কি, আমার ডিএনএটা মেনটেন হয়েছে। ডিএনএ রেপ্লিকেশন, এটা এক ধরনের সেলুলার রেসপন্স। অ্যাক্টিন পলিমারাইজেশন, এটা আরেকটা অন্য মেকানিজম, সেটা এখন দরকার নেই, পরে যখন ডিটেলে বলবো তখন বুঝতে পারবি। তো সিগন্যালিং মলিকিউলের কনসেন্ট্রেশনের সাথে এই জিনিসগুলোর রেট কেমন, ঠিক আছে। গ্রোথ রেট বা সেল ডিভিশন রেট অ্যাজ এ ফাংশন অফ কনসেন্ট্রেশন অফ সিগন্যালিং মলিকিউল, যেমন অ্যাড্রিনালিন বা সেরোটোনিন। এইটা হচ্ছে একটা ডেটা যেটা সিগন্যালিং পাথওয়ে নিয়ে যদি কেউ এক্সপেরিমেন্ট করে তাহলে সে সেই ডেটাটা কালেক্ট করে। আবার এবার এটা জাস্ট দুটো এক্সাম্পল, এবার আরো এরকম অনেক রকম এক্সাম্পল আছে। ডিএনএ যখন রেপ্লিকেশন হয় তখন সেটা রিলেটেড এক্সপেরিমেন্ট বা যাই হোক, মানে কিন্তু মেন কথাটা হচ্ছে এটাই যে কোয়ান্টিটেটিভ ডেটা কিন্তু এখন এক্সপেরিমেন্টাল বায়োলজিস্টরা কোয়ান্টিটেটিভ ডেটা নিয়েই কাজ করে, এবং কোয়ান্টিটেটিভ ডেটার মধ্যে ওরা ফিজিক্স বা কেমিস্ট্রির প্রিন্সিপাল ঢোকায়। যদি ফিজিক্সের প্রিন্সিপাল ঢোকায় তাহলে বায়োফিজিক্স, আর কেমিস্ট্রির প্রিন্সিপাল ঢোকালে বায়োকেমিস্ট্রি। তাহলে বায়োলজিক্যাল ফ্যাক্ট, তার উপর কোয়ান্টিটেটিভ ডেটা নিলাম, নিয়ে ফিজিক্যাল বা কেমিক্যাল প্রিন্সিপালস আমরা অ্যাড করলাম, আর মানে অ্যাড করে আমরা একটা মডেল বানানোর চেষ্টা করব। এই মডেলটা বানানোর সময় বেশি ডিটেলস দেব না, মানে টু মাচ ডিটেলিং নয়, এবং এতটা কমও দেব না যাতে মডেলটা কোনো কাজেই লাগলো না, কোনোটাই নয়। তো মানে সাকসেসফুল বায়োফিজিসিস্ট হতে গেলে এই ব্যাপারগুলোতে একটা এফিসিয়েন্সি থাকতে হবে। আচ্ছা, এবার বায়োফিজিসিস্টদের আলটিমেট গোলটা কি? বায়োফিজিসিস্টরা বায়োলজিক্যাল সিস্টেমে ফিজিক্সের লগুলোকে অবজার্ভ করে বা কাজে লাগায়, কিন্তু একটা যে মিস্ট্রি, মানে এটা বায়োফিজিসিস্টদের জন্য না, এটা তো সবার কাছেই একটা মিস্ট্রি, যে মানে জীব এবং জড়ের মধ্যে বেসিক পার্থক্যটা কি। যদি সবই অ্যাটম দিয়ে তৈরি হয়ে থাকে, সবকিছুই আলটিমেটলি অ্যাটম দিয়েই তৈরি, এবং সেই অ্যাটমগুলো একই ফিজিক্যাল ল ফলো করছে, মানে বায়োফিজিসিস্টদের কাছে তো এটা আরোই বড় একটা কোশ্চেন মার্ক, কেননা ওরা তো ফিজিক্সের ল অ্যাপ্লাই করেই বায়োলজিক্যাল ফ্যাক্টগুলোকে স্টাডি করছে। তো অ্যাটম দিয়েই তৈরি এবং ফিজিক্সের লই ফলো করছে, ফিজিক্সের ল অ্যাপ্লাই করেই আমি মডেলগুলো বানাচ্ছি। তো তাহলে কেন একটা কুকুরছানা আর একটা পাথর তারা একে অন্যের থেকে কেন আলাদা? এই কোশ্চেনটাই বলতে পারিস বায়োফিজিসিস্টদের আলটিমেট কোশ্চেন। মানে ফিজিক্সের ল অ্যাপ্লাই করে করেই তারা হয়তো কোনো একটা দিন এটার অ্যান্সারটা পাবে কিনা, মানে পেতে পারে। এখনো পর্যন্ত সাকসেস খুবই কম, তবে একটা পার্থক্য করা যেটা গেছে জীব এবং জড়ের মধ্যে, মানে বেসিক লেভেলে একটা ডিফারেন্স, সেটা হলো যে কোনো লিভিং অর্গানিজম যাদের মধ্যে প্রাণ আছে, তাদের মধ্যে যে বেসিক বিল্ডিং ব্লকগুলো দেখতে পাওয়া যায় তারা সবসময়ই লার্জ হয় এবং স্ট্রাকচারালি খুবই কমপ্লেক্স হয়, এবং এদেরকে বলা হয় ম্যাক্রোমলিকিউলস। মানে একটা জড়বস্তু, মানে এমনিতে তো অ্যাটম জিনিসটা সবারই বেসিক বিল্ডিং ব্লক, কিন্তু মনে কর একটা জড়বস্তুর ক্ষেত্রে কি হয়, অ্যাটমের পরে মলিকিউলস থাকে। এবার যদি সলিড হয়, তাহলে সলিড যদি ক্রিস্টালাইন হয় তাহলে সেই মলিকিউলগুলো একটা একটা মলিকিউল দেখাতে চাইছিলাম, এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, তো এটা একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে থাকে, দিয়ে এর একটা ক্রিস্টাল ফর্ম করে। আর যদি সেটা অ্যামরফাস হয় তাহলে হয়তো কিছু দূর অব্দি একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে, তারপরে কিছু দূর গিয়ে আবার অ্যারেঞ্জমেন্টটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। লিকুইডের ক্ষেত্রে এদের মধ্যে কোনো নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে না, এটা ফ্লো করতে থাকবে, সে যাই করুক না কেন। কিন্তু লিভিং অর্গানিজমের ক্ষেত্রে দেখা যায়, এই যে ধর NaCl,
NaCl তো একটা জড় বস্তু, সোডিয়াম ক্লোরাইড, এই যে তো একটা সিম্পল একটা বিল্ডিং ব্লক। এই জিনিসটা কোনো লিভিং অর্গানিজমের ক্ষেত্রে এই ধরনের সিম্পল বিল্ডিং ব্লক কোনো দিনই দেখা যায় না। লিভিং অর্গানিজমের ক্ষেত্রে বেসিক বিল্ডিং ব্লক ইজ অলওয়েজ একটা খুব কমপ্লিকেটেড কম্বিনেশন অফ প্রচুর সংখ্যক মলিকিউলস, অনেক সংখ্যক মলিকিউলস একসঙ্গে জড়িয়ে মরিয়ে একটা কমপ্লিকেটেড কম্বিনেশন হয়ে থাকে, যেটাকে বলা হয় ম্যাক্রোমলিকিউলস। এবং ম্যাক্রোমলিকিউলস কখনোই কোনো জড়বস্তুতে দেখা যায় না, এবং সমস্ত লিভিং অর্গানিজমে, তা সেটা যত ছোটই হোক না কেন, মানে যত ছোট এবং যত ফালতুই হোক না কেন, মানে ফালতু বলাটা ঠিক না, ভাইরাস ব্যাকটেরিয়া টাইপের জিনিসগুলো, তাদের ক্ষেত্রেও কিন্তু সিম্পল মলিকিউল দেখা যায় না, ম্যাক্রোমলিকিউলই দেখা যায়। এইটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ম্যাক্রোমলিকিউল বিহীন কোনো জড়বস্তু আজ পর্যন্ত দেখা যায়। তবে এবার ম্যাক্রোমলিকুল, আছে ম্যাক্রোমলিকুলের এক্সাম্পল একটু পরে দেব, বেসিক বিল্ডিং ব্লক অফ লাইফ। ম্যাক্রোমলিকুল ছাড়া জন্য কিছু নেই, এটা তো একেবারেই নয়। জল আছে, মেটাল আয়ন আছে, সোডিয়াম পটাশিয়াম আছে, এটা তোরা জানিস, সুগার আছে, গ্লুকোজ, এমনি এগুলো আছে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে অবশ্যই, মানে বিভিন্ন রকম লাইফ প্রসেস এগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিন্তু মানে বেসিক বিল্ডিং ব্লকটা কিন্তু ম্যাক্রোমলিকিউল, মানে ওইটা আসল, বাকিগুলো সঙ্গে সাপ্লিমেন্টারি ফাংশনগুলোকে এক্সিকিউট করার জন্য বাকিগুলো কাজে লাগে। ঠিক আছে, তো এখন এটাই একটা খুব বড় ডিফারেন্স, যেটা এখনো পর্যন্ত বায়োফিজিসিস্টরা জীব আর জড়ের মধ্যে এইটাই একটা খুব বড় ফান্ডামেন্টাল ডিফারেন্সে আসতে মানে বের করতে পেরেছেন। সেটা হলো যে জড়বস্তুর ক্ষেত্রে যে কেমিক্যাল প্রসেসগুলো, সেগুলোর দ্বারা স্মল মলিকিউল তৈরি হয়, আর বায়োলজিক্যাল প্রসেসগুলোতে মানে লিভিং অর্গানিজমের মধ্যে সবসময় বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলই পাওয়া যায়। এবং কি ধরনের বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউল পাওয়া যাবে তারও কিন্তু 4টে গ্রুপ আছে। মানে এই যে ম্যাক্রোমলিকিউল, এটা কিন্তু মানে যে কোনো রকম আরবিট্রারি ম্যাক্রোমলিকিউল নয়, কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ম্যাক্রোমলিকিউলই সমস্ত লিভিং অর্গানিজমে পাওয়া যায়। তো এই লাইনেই আমরা যদি আরো কিছু দূর এগোই, তাহলে হয়তো ফাইনালি একদিন ওই অ্যান্সারটাও পাবো যে মানে অ্যাটম আর ফিজিক্সের ল সবই যদি একই হয়, তাহলে কেন জীবিত বস্তু জীবিত আর জড় বস্তু হচ্ছে জড়। তো বায়োফিজিক্সে আমরা অনেকটাই ম্যাক্রোমলিকিউল নিয়ে স্টাডি করব, ম্যাক্রোমলিকিউলগুলো কি, কেন, কিভাবে রেপ্লিকেশন হয়, আর কি কি ধরনের কাজ করে এগুলো। আর তারপরে আমরা ইভলিউশন, কি করে এক প্রাণী থেকে অন্য প্রাণী এলো, সেইগুলো স্টাডি করবো। মেনলি কিন্তু ম্যাক্রোমলিকিউলেরই বিভিন্ন রকম ফাংশন, এবং যেই ফাংশনগুলো আমরা মানে যেই ফাংশনগুলো আমাদের বেঁচে থাকার জন্য খুব ইম্পর্টেন্ট, যেমন মেটাবলিজম, যেমন ব্রেনের ফাংশন, তারপরে হচ্ছে এই যে স্টেম সেল, কিভাবে একটা ভ্রূণ থেকে একটা বেবি তৈরি হয়, সেই প্রসেসগুলোই ম্যাক্রোমলিকিউলের নলেজ কাজে লাগিয়ে সেই প্রসেসগুলো আমরা স্টাডি করব। আচ্ছা, তো ম্যাক্রোমলিকিউল মানে জিনিসটা খুব কমপ্লিকেটেড এবং বড়সড়, কিন্তু ওর যে কম্পোনেন্ট গুলো সেটা কিন্তু মানে নানান রকম নয়। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই 4টে অ্যাটমই ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এই 4টে অ্যাটমেরই নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে কম্বিনেশন করে করেই কিন্তু ওই জটিল ম্যাক্রোমলিকিউল গুলো তৈরি হয়। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এগুলোই মেনলি থাকে, তার সঙ্গে মাঝে মাঝে ফসফরাস এবং সালফারও থাকে। এর বাইরে অন্য কোনো অ্যাটম খুব একটা আমাদের বডিতে দেখা যায় না, মানে বডিতে না, মানে ম্যাক্রোমলিকিউলের যে কম্পোনেন্ট হিসাবে এর বাইরে আর কিছু আমাদের বডিতে দেখা যায় না। আচ্ছা, এবার ম্যাক্রোমলিকিউলের আগেই বলছিলাম ক্লাসিফিকেশন, 4 ধরনের ম্যাক্রোমলিকিউল দিয়ে আমাদের মানে সমস্ত পৃথিবীর সমস্ত লিভিং অর্গানিজম 4 ধরনের ম্যাক্রোমলিকিউল দিয়ে তৈরি। কি কি সেই 4 ধরন? প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড,
নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এদের রোলগুলো কি? আচ্ছা, তার আগে দেখি যে এদের স্ট্রাকচারগুলো কি। যে ম্যাক্রোমলিকিউল বললাম অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়। এই হচ্ছে ছবি, মানে ছবিটা দেখেই বুঝতে পারছিস যে এটা কিন্তু একটা ইউনিট। এইটাই হচ্ছে ডিফারেন্স ফ্রম নন লিভিং অ্যান্ড লিভিং। যে আর কি নন লিভিং যে অবজেক্ট, তার বেসিক বিল্ডিং ব্লক কিন্তু অনেক সিম্পল, NaCl ফর এক্সাম্পল। বা আমি যদি একটু অর্গানিক কেমিস্ট্রির জিনিসও বলি তাহলেও C2H5OH, ও এর থেকে বড় বড় মলিকিউলও আছে, কিন্তু এইটা, এটা নেই। এই যে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নেই, সেটা কিন্তু লিভিং অর্গানিজম ছাড়া তুই পাবিও না। এটা কিন্তু একটা সিঙ্গেল ইউনিটের পার্ট, ডিএনএ এর একটা অংশ এটা। ঠিক আছে, তো এটা এটা দেখাচ্ছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বি, এটা হিমোগ্লোবিনের একটা পার্ট, মানে প্রোটিনের একটা এক্সাম্পল হিমোগ্লোবিন, তার একটা পার্ট হচ্ছে এইটা। লিপিডটা তবু একটু ছোট দেখতে। এখানে যেই ছবিটা, এই ছবিটা হচ্ছে কিসের? এটা হচ্ছে কোষের যে পর্দা থাকে, সেল মেমব্রেন। সেল মেমব্রেনের বিভিন্ন রকম কম্পোনেন্ট থাকে, তার মানে লিপিড কম্পোনেন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ফসফ্যাটিডাইল কোলিন। এগুলো পরে ডিটেলে পড়বি। ফসফ্যাটিডাইল কোলিনের এটা ছবি, তো এটা তুলনামূলকভাবে একটু সিম্পল দেখতে। আর এই হচ্ছে কার্বোহাইড্রেট। এখানে যে পার্টিকুলার কার্বোহাইড্রেটের ছবি দেওয়া হয়েছে সেটা ইকোলাই ব্যাকটেরিয়ার সারফেসে পাওয়া যায় এই কার্বোহাইড্রেটটা। তো দেখে বুঝতে পারছিস অবশ্যই এটা রিপিট তো হচ্ছেই, কেননা এই পর্যন্ত যে জিনিসটা এটাই বারবার রিপিট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই ছোট ইউনিটগুলোও কিন্তু প্রচুর কমপ্লিকেটেড একটা স্ট্রাকচার। তো এই এদেরকে এই কারণেই ম্যাক্রোমলিকিউল বলা হয়। সিম্পল মলিকিউলের কোনো কনসেপ্ট লিভিং অর্গানিজমে থাকে না। ঠিক আছে, আর অ্যাটমিক যে কম্পোজিশন সেটাও সেই যেটা আগে বলেছিলাম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন আর ফসফরাস। ওই যা আছে এই আছে, এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক এপাশ ওপাশ করে নানান রকমের আজে বাজে স্ট্রাকচার। এদের ফাংশন গুলো কি? এই চারটে গ্রেট ক্লাস অফ ম্যাক্রোমলিকিউলস। প্রোটিনের কাজ হলো সেলের ভেতরের বিভিন্ন স্ট্রাকচারাল এলিমেন্ট তৈরি করা। সেলের ভেতরকার স্ট্রাকচার, যেটা আগে কিছুটা নিশ্চয়ই পড়েছিস, ভেতরে সাইটোপ্লাজম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, নানান রকম জিনিস থাকে। সেল তো অনেক কাজ করে, শক্তি তৈরি করে, স্টোর করে, অনেক কিছু করে। তো স্ট্রাকচারাল এলিমেন্ট গুলো তৈরি হওয়ার জন্য প্রোটিন দরকার, ওই জন্য প্রোটিন খেতেও বলে। মানে প্রোটিন জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট। প্রোটিন ডেফিসিয়েন্সি হলে অপুষ্টিতে ভুগবে লোকে, এটা একটা। আর হচ্ছে কি লার্জলি রেসপন্সিবল ফর ক্যাটালাইজিং স্পেসিফিক কেমিক্যাল রিয়াকশনস। মানে আমাদের লাইফ প্রসেস গুলো, মানে যে কোনো কিছুই, মেটাবলিজমই বল, বা কোষগুলো ম্যাচিওর করছে, বা কোনো একটা আঘাত সেটা সময়ের সাথে সাথে সেরে উঠছে, এগুলো তো কিছু না কিছু কেমিক্যাল প্রসেস। তার ক্যাটালিসিস হিসেবে অনেক প্রোটিন মলিকিউল কাজ করে, ক্যাটালিস্ট হিসেবে। ঠিক আছে, কার্বোহাইড্রেট কি করে? এনার্জি স্টোরেজ, এটা তো আমরা জানি, ভালোভাবেই জানি। এছাড়া সেল মেমব্রেনের কিছু সারফেস প্রপার্টি ক্রিয়েট করার জন্য কার্বোহাইড্রেটগুলো রেসপন্সিবল। এছাড়া সেলের ওয়াল তৈরি করাতেও ওরা অনেক সময় কন্ট্রিবিউট করে, স্ট্রাকচারাল ইউনিট। সেলের ওয়ালের আবার তো একটা স্ট্রাকচার থাকে, মানে একটা নেট জাল টাইপের থাকে আর কি, সেই ইউনিটটা তৈরি করার জন্য কার্বোহাইড্রেট মলিকিউলগুলো হেল্প করে। লিপিড কি করে? লিপিড কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ মেমব্রেন ব্যারিয়ার্স, যেটা আগের ওই ছবিটাতেও দেখাচ্ছিলাম, ফসফ্যাটিডাইল কোলিন, এটা ইট ওয়াজ আ মেম্বার অফ সেল মেমব্রেন। তো লিপিডের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেলের ব্যারিয়ার তৈরি করা, এবং সেলের ভেতরেও যে ছোট ছোট কম্পার্টমেন্ট থাকে সেই ব্যারিয়ারগুলো মেনলি লিপিড দিয়ে তৈরি হয়। আর নিউক্লিক অ্যাসিড তো আর নতুন করে বলার কিছু নেই, ডিএনএ, আরএনএ, অর্থাৎ বেসিক বিল্ডিং ব্লক অফ লাইফ, এবং আমাদের বেসিক সিগনেচার, আমাদের আইডেন্টিটি অ্যাকচুয়ালি ডিএনএটা।
তো নিউক্লিক অ্যাসিডস পারফর্ম ক্রিটিক্যাল ফাংশন ডিএনএ আরএনএ নের মানে ডিএনএ আরএনএর মানে আসল কম্পোনেন্ট, এবং ওরা হচ্ছে মানে সেলের ঠিক না, হ্যাঁ বলাও যায় সেলের মেমোরি ইউনিটই বলা যায়, কেননা একটা লোক সে কোন ধরনের জিন ক্যারি করছে এই মেমোরিটা তো ডিএনএ এর মধ্যেই মানে নিউক্লিক অ্যাসিডের মধ্যেই এটা স্টোরড থাকে। Nucleic acids perform a critical function as the memory and operating instructions that enable cells to generate all other kinds of macromolecules and replicate themselves. একটা হলো replicate, যেটা আগেই বলছিলাম যে একটা বাচ্চা ছোট থেকে বড় হচ্ছে কিন্তু তার হাতটা তার হাত হিসাবেই বড় হচ্ছে, মানে অন্য লোকের হাত হয়ে যাচ্ছে না। আর একটা জিনিস হচ্ছে টু জেনারেট অল আদার কাইন্ডস অফ ম্যাক্রোমলিকিউলস, কেননা ওই জিন বা ডিএনএ এর কোডিং ইনস্ট্রাকশনস ফলো করে করেই আমাদের শরীরের সমস্ত কিছু তৈরি হচ্ছে, সমস্ত কিছু অর্থাৎ ম্যাক্রোমলিকিউলস। তো সেগুলো নিউক্লিক অ্যাসিড প্রথমত মনে রাখে তাকে কি করতে হবে, বাবার থেকে মার থেকে যে জিন পাচ্ছি সেটাকেই আমরা মনে রেখে পরবর্তীকালে বাচ্চাদের স্ট্রাকচার বা ফাংশনিং সেই অনুযায়ী কন্ট্রোল হচ্ছে, মনেও রাখে এবং ইনস্ট্রাকশনসও দেয় সেই অনুযায়ী। তো নিউক্লিক অ্যাসিড একটা খুব মানে আমার তো অনেক সময়ই মনে হয় যে হয়তো মানে কেন মানে জীব আর জড়ের মধ্যে যে বেসিক পার্থক্যটা সেটা হয়তো নিউক্লিক অ্যাসিডকে ভালো করে স্টাডি করলেই বোঝা যাবে, কেননা এই যে একটা কোড, এক তো সেই কোডটা কিভাবে লেখা হলো সেটা একটা রহস্য, প্রোগ্রাম একটা একজন লিখে দিয়েছে, সেই প্রোগ্রামটা বছরের পর বছর হাজার হাজার লাখ লাখ বছর ধরে প্রোগ্রামটা রান করছে, বেসিক্যালি তো তাই। মানে এই যে জীবিত প্রাণীরা যে বিভিন্ন রকম প্রজাতির পর প্রজাতি সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, বিবর্তন হচ্ছে, অ্যাকচুয়ালি তো একটা প্রোগ্রাম যেটা বারবার রান হচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার প্রোগ্রামটা মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে, তো সেই প্রোগ্রামের যে কোড সেই কোড কিন্তু লেখা আছে ডিএনএ তে, মানে নিউক্লিক অ্যাসিডে। তো সেই কোডিং একটা পার্ট, এবং সেই কোড আবার নিজে নিজে অপারেট করে, লোককে ইনস্ট্রাকশনস দেয়, দিয়ে পুরো ব্যাপারটাকে পরিচালনা করে। তো এইটাই কিন্তু একটা জিনিস যেটা জড় বস্তুর মধ্যে থাকে না, এটা জীবিত প্রাণীদেরই এটা হয় যে ওরা প্রোগ্রাম রান করে একটা কোড ফলো করে। তো এই হচ্ছে চারটে ব্রড ক্যাটাগরি অফ, এই চার ধরনের ম্যাক্রোমলিকিউল দেখা যায়, এবং এই হলো তাদের ফাংশনস। এবং ম্যাক্রোমলিকিউল গুলোই মানে দে আর ব্লক অফ লাইফ, এবং কেন ওরাই ব্লক অফ লাইফ এটা পুরোটা বুঝতে হলে এখন সায়েন্টিস্টরা যেটা করছেন সেটা হলো এক্স্যাক্টলি যেই কেমিক্যাল এবং ফিজিক্যাল সিচুয়েশনে, এটা একটা ফেমাস এক্সপেরিমেন্টও আছে, নামটা ঠিক মনে পড়ছে না, মানে এক্স্যাক্টলি যে ধরনের কেমিক্যাল বা ফিজিক্যাল সিচুয়েশনে এই ম্যাক্রোমলিকিউল গুলো সৃষ্টি হয়েছিল, মানে একদম প্রথমে তো প্রাণ ছিল না, তো তারপরে এক্স্যাক্টলি কি সিচুয়েশনে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হলো। অনেক রকম থিওরি আছে, হঠাৎ করে আকাশ থেকে বজ্রপাত হলো, হঠাৎ করে না সরি, কিন্তু বজ্রপাত হলো সেই ইলেকট্রিক শকের ফলে, মানে একটা ইনঅর্গানিক একটা ছিল, ইনঅর্গানিক একটা কি বলবো বিভিন্ন মেটেরিয়ালস ছিল, তারপরে ইলেকট্রিক শক এলো, সেই তার ফলে একটা কেমিক্যাল রিয়াকশন তৈরি হলো, সেখান থেকেই ম্যাক্রোমলিকিউল গুলো ক্রিয়েট হলো। মানে প্রাণ কিভাবে সৃষ্টি হলো এটা বুঝতে গেলে একটা নির্দিষ্ট আর্থ কন্ডিশনে ম্যাক্রোমলিকিউল কিভাবে সৃষ্টি হলো এই জিনিসটা আসলে আগে বুঝতে হবে। আমরা যদি ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি এই কন্ডিশনটা ক্রিয়েট করে, ঠিক যেমন ভাবে আমরা বিগ ব্যাং এর সিচুয়েশনটা ক্রিয়েট করতে পেরেছি, খুব অল্প সময়ের জন্য হলেও লার্জ হ্যাড্রন কলাইডারে আমরা দুটো প্রোটনকে দুদিক থেকে এনে ধাক্কা দিয়ে বিগ ব্যাং এর সিচুয়েশন আমরা ক্রিয়েট করতে পেরেছি। তো ঠিক সেভাবেই এটাও মানে প্রচুর লোক ট্রাই করছে, কিন্তু কেউ সেই এক্স্যাক্টলি সেই সাকসেসটা পায়নি। কিন্তু ল্যাবরেটরিতে যদি এক্স্যাক্টলি ওই আর্থ কন্ডিশনে যদি ম্যাক্রোমলিকিউলটা ক্রিয়েট করা যায়, তাহলেই বোঝা যাবে যে কেন ম্যাক্রোমলিকিউল গুলোই ব্লক অফ লাইফ, এবং জীব আর জড়ের মধ্যে, লিভিং আর নন লিভিং এর মধ্যে এক্স্যাক্ট ডিফারেন্সটা কি, এবং এটাই বায়োফিজিসিস্টদের ফাইনাল গোল। আচ্ছা, তো এই চার ধরনের জিনিসের মধ্যে
নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, এই দুটো জিনিস খুবই ভাইটাল ফর লিভিং অর্গানিজম। ঠিক আছে, লিপিড কার্বোহাইড্রেটও ইম্পর্টেন্ট, কিন্তু নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের ইম্পর্টেন্সটা একটু আলাদাই, মানে এগুলো আরো বেশি ফান্ডামেন্টাল। হয়তো লিপিড কার্বোহাইড্রেট ছাড়াও চলে যাবে, কিন্তু নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন ছাড়া মানে পৃথিবীর তুচ্ছাতি তুচ্ছ প্রাণীর মধ্যেও অ্যাটলিস্ট নিউক্লিক অ্যাসিড, নট নেসেসারি ডিএনএ, কিন্তু আরএনএও হতে পারে সেটা, নিউক্লিক অ্যাসিড বা এবং প্রোটিন এই দুটো ব্যাপার কিছু না কিছু ফর্মে থাকবেই, তাই এদের উপর স্ট্রেসটা একটু বেশি। এবং নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন এরা হচ্ছে বেসিক্যালি পলিমার। পলিমার মানে ওই ম্যাক্রোমলিকিউল যেটা আছে ওগুলো, ওদেরকেই অ্যাকচুয়ালি পলিমার বলে। ঠিক আছে, macromolecules are kind of polymers. তো নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন হচ্ছে বেসিক্যালি পলিমার্স, এবং এদের মধ্যে স্ট্রাকচারাল কোনো সিমিলারিটি নেই। ঠিক আছে, আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি। তো নিউক্লিক অ্যাসিড যত রকমের আছে, নানান রকমের আছে, এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে অনেক কিছু তৈরি হয়, কিন্তু বেসিক বিল্ডিং ব্লক বা বেসিক অ্যালফাবেট বলা যেতে পারে যেটা, সেটা হলো 4টে নিউক্লিওটাইডস। ঠিক আছে, 4 নিউক্লিওটাইডস, এ টি সি জি, এটা তো তোরা জানিস, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। ঠিক আছে, এই অ্যালফাবেট গুলোকে সাজিয়ে ফার্স্ট যে ব্লকটা তৈরি করা যায় সেটাকে বলা হয় কোডন। এই কোডন গুলোকে দিয়ে, ইউজিং দিস কোডনস বা ইউজিং দিস ওয়ার্ডস উই ক্যান রাইট সেন্টেন্সেস, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি জিনস। ঠিক আছে, আর অন দি আদার হ্যান্ড প্রোটিনের অ্যালফাবেট সংখ্যা হচ্ছে 20, অর্থাৎ বেসিক যা দিয়ে প্রোটিন তৈরি হয় 20 অ্যামিনো অ্যাসিডস। এই দুটো জিনিস একদম মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, দেয়ার আর 20 ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডস যেটা দিয়ে প্রোটিন তৈরি হয়। অন দি আদার হ্যান্ড দেয়ার আর 4 ডিফারেন্ট নিউক্লিওটাইডস যেটা দিয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। 20 ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিডস, এবং এটা ভাবলে অবাক হতে হয় যে এই যে লক্ষ কোটি রকমের যে প্রজাতি পৃথিবীতে, তারা কিন্তু 20টা অ্যামিনো অ্যাসিডেরই কিছু না কিছু আলাদা আলাদা কম্বিনেশন দিয়ে তৈরি হয়েছে। মানে ইট ইজ সো কমপ্লিকেটেড ইয়েট ইট ইজ সো সিম্পল। মানে এত ভ্যারাইটি, মানে আমি এক্সাক্ট সংখ্যাটা ভুলে গেছি, কিন্তু প্রজাতি মানে প্রাণী আর উদ্ভিদ সব মিলে যদি ধরি তাহলে কত প্রকারের যে, কত ধরনের যে প্রজাতি আছে প্রাণী উদ্ভিদের, মানে লাখ লাখ কোটি কোটি। অথচ মানে বেসিক বিল্ডিং ব্লকের সংখ্যাটা কিন্তু খুবই কম। আমরা দেখতেই পাচ্ছি 4 ধরনের ম্যাক্রোমলিকিউল, এবং প্রোটিনের ক্ষেত্রে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড। এই 20টা অ্যামিনো অ্যাসিডেরই নানান রকম কম্বিনেশন করে ওই লাখ লাখ কোটি কোটি ধরনের আলাদা আলাদা প্রজাতি তৈরি হয়েছে। এটাও তো মানে কম বিস্ময়কর নয়। মানে এটাও কিন্তু আমি বলবো যে নন লিভিং অবজেক্টের সঙ্গে এটাও একটা বেশ বড়সড় ডিফারেন্স, যে 20টা অ্যামিনো অ্যাসিড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এত ধরনের জিনিস তৈরি, এই জিনিসটা ঠিক এর অ্যানালজি নন লিভিং অবজেক্টের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যায় না। তো এটা বেসিক বিল্ডিং ব্লক এই অ্যামিনো অ্যাসিডগুলো। এবার অ্যামিনো অ্যাসিডগুলো দিয়ে জাস্ট অ্যামিনো অ্যাসিডগুলোর বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করে বা বিভিন্ন রকমভাবে জুড়ে ইমিডিয়েটলি যেটা তৈরি হয়, অর্থাৎ ওয়ার্ডস আমরা বলতে পারি, যেটা তৈরি হয় সেগুলোকে বলে আলফা হেলিক্স। এটা ডিপেন্ড করে, মানে যেহেতু এটা হেলিক্যাল স্ট্রাকচার সেজন্য এটা হেলিক্স। আলফা হেলিক্স মানে হচ্ছে মানে এই হেলিক্সটা ক্লকওয়াইজ হতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, বা একটু অন্যরকম ফেজ থাকতে পারে, সঙ্গে অন্য কিছু অ্যাটাচড অবস্থায় থাকতে পারে। তো এটা যা উদাহরণ হিসাবেই দিয়েছে আলফা হেলিক্স। আর যদি সোজাসুজি হয়, হেলিক্যাল স্ট্রাকচার না হয়, তাহলে এটা স্ট্র্যান্ড মানে হচ্ছে সুতো। তো ইট ইজ লাইক আ স্ট্র্যান্ড, বিটা স্ট্র্যান্ড। তো এই আলফা হেলিক্স, বিটা স্ট্র্যান্ড
এই জিনিসগুলোকে কম্বাইন করে প্রোটিনের ফাইনাল স্ট্রাকচার তৈরি হয়। জিন আর ডিএনএ একই ধরনের জিনিস। তো সো দিজ আর মানে মোস্ট ফান্ডামেন্টাল এবং মোস্ট ইম্পর্টেন্ট পলিমার্স, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। কিন্তু তাদের মানে নানান রকম লাখ লাখ কোটি কোটি প্রজাতি, তাদের নানান রকম প্রোটিন, নানান রকম নিউক্লিক অ্যাসিড, কিন্তু তাদের বেসিক স্ট্রাকচার গুলো কিন্তু সেই 4টে আর 20টা, সেই 4 আর 20 তাদেরই নানান রকম কম্বিনেশন করে অতগুলো ভ্যারাইটি, এবং তার ফলে তৈরি হয়েছে অতগুলো প্রজাতি। ঠিক আছে, আজকের ক্লাসটা ইন্ট্রোডাক্টরি ছিল, এটা এতটাই থাক। আমি এটার নোটস এবং রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি, আর স্টাডি মেটেরিয়ালগুলো আমি পাঠিয়ে দিচ্ছি। এরপরে ক্লাসটা পরশুদিন আমরা কোষ দিয়ে শুরু করব। ঠিক আছে, সেল থেকে উই উইল স্টার্ট। সেল এবং তারপর সেল মানে সেলের মেমব্রেন কি করে তৈরি হচ্ছে, মেমব্রেনের মধ্যে দিয়ে জিনিসপত্র ঢুকছে বেরোচ্ছে, এই ব্যাপারগুলো কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে পড়ব। ওকে।